বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বাংলা জেন্টর চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কারক চ্যাপ্টার সম্পর্কে। কারক কাকে বলে, কারক কত প্রকার, অকারক কাকে বলে, অকারক কত প্রকার ও কি কি সংজ্ঞা সহ উদাহরণ আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব কারক আর বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয়। তাই দেরি না করে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও। দেরি না করে আমরা খাতা কলমের মাধ্যমে আজকে শিখে নিব কারক আর অকারক নির্ণয় এবং তাদের সম্পর্কে ধারণা। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে কারক ও অকারক। যারা 2027 মাধ্যমিক দিবে তাদেরকে বলবো স্কিপ না করে একদম শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিও দেখার পর আর কারক সম্পর্কে তোমার কোনো ভুল ধারণা থাকবে না এবং অন্য কোনো ভিডিও দেখার দরকারও পড়বে না। তো তোমাদের মাধ্যমিকের 10ম শ্রেণীর ব্যাকরণ বইয়ে কারক ও অকারক একসঙ্গেই রয়েছে। তার মধ্যে আরও কিছু কিছু জিনিস রয়েছে, যেমন বিভক্তি, অনুসর্গ, নির্দেশক, এই সমস্ত কিছু। তবে সেটা অন্য এক ভিডিওতে জানবো। আজকে শুধু আলোচনা করব কারক ও অকারক, কারকের সংজ্ঞা, অকারকের সংজ্ঞা এবং কত প্রকার, এবং নির্ণয় করার পদ্ধতি, যে কারক অকারক কীভাবে নির্ণয় করতে হয়। তো দেখো, আমি কারকের সংজ্ঞা লিখে রেখেছি। তোমাদেরকে বলবো খাতা নিয়ে সংজ্ঞাগুলো লিখে নাও অথবা বইয়ে দাগিয়ে নিতে পারো। দেখো, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি লিখে রেখেছি বিশেষ্য প্লাস সর্বনাম। এই জিনিসটা কি? অনেকজনের এটা কোয়েশ্চেন থাকতে পারে। দেখো, আমি আবারও বলছি, কেউ যদি এইভাবে সংজ্ঞাটা বলে যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে, তবুও ঠিক হবে। কেউ যদি এইভাবে পুরোটা লিখে যেভাবে লেখা আছে, তবুও ঠিক হবে। আর একটা ভাবে বলে দিচ্ছি, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। তাহলে একটা জিনিস বোঝা গেল কি, নামপদ, এই নামপদ বলতে কি বোঝায় বলো তো? বিশেষ্য আর সর্বনাম। মানে বিশেষ্য আর সর্বনামকে আমরা একসঙ্গে নামপদ বলি। আমি এটা কেন লিখে রেখেছি বলো তো? অনেক ক্ষেত্রে থাকে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য সর্বনাম পদের সম্পর্ককে কি বলে। যদি নামপদই লিখে রাখতাম, তাহলে তো তোমরা জানতেই পারতে না যে বিশেষ্য প্লাস সর্বনাম মানেই নামপদ। তার জন্য আমি দুটোই লিখে রেখেছি। বুঝে গেছে? আশা করছি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। আচ্ছা, এর প্রকারভেদগুলো লিখে আছে, সেখানে যাওয়ার আগে আমরা জেনে নিব অকারক কী জিনিস। দেখো, বইয়ে একটু অন্যভাবে সংজ্ঞা লিখা থাকতে পারে, তবে আমি সহজভাবে সংজ্ঞা লিখে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে। দেখো, কারক সম্পর্ক থাকবে, কার সঙ্গে সম্পর্ক থাকবে? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক থাকবে, কিন্তু অকারকে এই সম্পর্কটা থাকবে না। দেখো, সংজ্ঞা দেখে নাও। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক না থাকলে তাকে অকারক বলে। বা এভাবে বলতে পারো, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য, যেমন এখানে আমি লিখে রেখেছি, বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক না থাকলে তাকে বলা হয় অকারক। আচ্ছা, সংজ্ঞাগুলো লিখে নাও। প্রকারভেদগুলো যাওয়ার আগে আমি তোমাদেরকে কারক থেকে আর দুটা কথা বলবো, দুটা প্রশ্ন বলছি। দেখো, কারকের সংজ্ঞাটা ভালোভাবেই মনে রাখবা। আমি ইতিমধ্যে সাজেশন দিয়েছি ব্যাকরণ থেকে, যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নিও চ্যানেলে গিয়ে, অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। তো বলছিলাম, অনেক সময় আসে কারক শব্দের অর্থ। তাহলে মনে রাখতে হবে, কারক শব্দের অর্থ হচ্ছে যে করে। যে করে মানে ক্রিয়া সম্পাদন করে আর কি। তাহলে কারক শব্দের অর্থ যে করে, আর একটা ব্যুৎপত্তি নির্ণয় পড়ে। ব্যুৎপত্তি নির্ণয় কি হয় জানো? লিখে দিই, দেখো। তাহলে ব্যুৎপত্তি হচ্ছে ক্রি প্লাস ওয়াক, তার আগে ধাতু চিহ্ন। এটা হচ্ছে ব্যুৎপত্তি নির্ণয় কারকের, আর এটা হচ্ছে কারকের অর্থ। অবশ্যই মনে রাখতে হবে কারকের সংজ্ঞা এবং অকারকের সংজ্ঞা খুব ভালোভাবে। আর কারকটা জানার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই জরুরি। এটি আমি যেটা লিখে রেখেছি, এটি যদি মনে রাখতে না পারো, তার মানে কারক তুমি নির্ণয় করতে পারবে না। আর এটা মনে রাখা কোনো বিষয় নয়।
ক্লাস 7-এর গ্রামার চ্যাপ্টারেও কারক আছে, তাহলে তোমরা 10-এ পড়ছো মানে কারক তোমাদের কাছে তাদের থেকে সহজ মনে হবে। দেখো প্রকারভেদগুলো, কারক হচ্ছে 6 প্রকার, এখানে লিখে রেখেছি কারক 6 প্রকার। এবার আসি কারক কিভাবে নির্ণয় করব বা চিনব কিভাবে যে এটা কোন কারক। অনেক সময় তোমরা দেখে থাকবে একটা লাইন দেওয়া থাকে, বাক্য লেখা থাকে, তার নিচে একটা দাগ দেওয়া থাকে কোনো শব্দের নিচে, সেই শব্দটার কারক নির্ণয় করতে হয়। তো সেটাই আজকে আমরা শিখব। দেখো এখানে মনে রাখবে কে, কয়কারে কে, এখানে মনে রাখবে কি, এখানে মনে রাখবে দ্বারা অথবা দিয়ে, এখানে মনে রাখবে জন্য, নিমিত্ত, উদ্দেশ্য। যদি লেখা বুঝতে না পারো আমি মুখে বলে দিচ্ছি, শুনে নাও। অপাদানে থাকবে কি থেকে, হতে, চেয়ে। অধিকরণে কি থাকবে বলো? স্থান, সময় অথবা কোথায়, কখন। তাহলে এবার তোমাদের প্রশ্ন হবে এগুলো কি? তাহলে এগুলো এক একটা প্রশ্ন, এগুলো এক একটা প্রশ্ন। মানে ধরো যে তোমাকে একটা লাইন দিল, লাইন দেওয়ার পর বললো কারক নির্ণয় করো। প্রশ্নটা আমাকে কোথায় লাগাতে হবে? যেখানে যে শব্দের নিচে দাগ দেওয়া আছে ওই শব্দের কাছে আমাকে প্রশ্ন লাগাতে হবে, আমাকে মিলাতে হবে যে কোন প্রশ্নটা ওখানে মিল খাচ্ছে এবং প্রশ্ন করতে হবে। তাহলে যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাও তাহলে কর্তৃকারক হবে। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। আচ্ছা, কোনো কিছুর দ্বারা বা কোনো কিছুর দিয়ে কাজ করা বোঝায় বা দ্বারা বা দিয়ে বোঝায় তাহলে করণকারক হবে। নিমিত্তকারক, কোনো কিছুর জন্য কোনো কিছুর উদ্দেশ্য বোঝায় বা নিমিত্ত বোঝায়। আচ্ছা, জন্য আর নিমিত্ত হচ্ছে একই জিনিস, জন্য বা নিমিত্ত একই জিনিস, তাহলে এগুলো যদি বোঝায় তাহলে নিমিত্তকারক হবে। অপাদানকারক কখন হবে? যখন কোনো কিছু থেকে, হতে, চেয়ে এরকম বোঝাবে তখন হবে অপাদানকারক। আর অধিকরণকারক কখনো স্থান বোঝাবে, কখনো সময় বোঝাবে, হতে পারে সেটা ঘড়ির সময় 7টা, 8টা, 9টা, 10টা, যে কোনো সময় হতে পারে, সেটা দিনের ভাগগুলোকে বোঝাতে পারেন, সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, দুপুর, এই সমস্ত। কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলেও হয় অধিকরণকারক, আবার কখন দিয়ে প্রশ্ন করলেও হয় অধিকরণকারক, মনে রাখবে। আর সম্বন্ধপদ আর সম্বোধন পদ, ওয়াকারকের দুটো ভাগ, এটা কিভাবে চিনবে? এটা চেনার নিয়ম খুবই সহজ। যদি দাগ দেওয়া শব্দটা র বা এর যুক্ত থাকে, এগুলো হচ্ছে বিভক্তি, র বা এর বিভক্তি যুক্ত হয়, তখন সেটা আমরা কোনো কারক নির্ণয় করব না, সেটা সহজে আমরা বলে দিতে পারবো, সেটা হচ্ছে সম্বন্ধ পদ। আর সম্বোধন পদ কি? এটা কাউকে আহ্বান করা বুঝাবে, আহ্বান করা বুঝাবে, ভালোবেসে ডাকা বুঝাবে, এটা হচ্ছে সম্বোধন পদ। তাহলে কারক আর অকারক নির্ণয় করার ক্ষেত্রে এই প্রশ্নগুলো এবং কারক অকারকের নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। তোমাদেরকে কয়েকটা ডেমো দিয়ে দিই কীভাবে কারক আর অকারক নির্ণয় করতে হয়। আচ্ছা, এবার নির্ণয় পদ্ধতি দেখো। প্রথমে আমি একটা লাইন লিখেছি, ছেলেটা বাজার করছে। আমি দেখো বাজারে দাগ দিলাম, বাজারে দাগ দিলাম। তাহলে প্রশ্ন করো, কোথায় প্রশ্ন লাগাবে? যেখানে দাগ দেওয়া আছে যে শব্দ ওখানে। তাহলে বাজারকে যদি আমরা উত্তর করি তাহলে প্রশ্ন কিভাবে লাগাবো? ছেলেটা কি করছে, ছেলেটা কি করছে। আচ্ছা, এবার তোমরা বলো দেখি কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, কর্মকারক। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে হয়ে গেল? কর্মকারক। এরপর যদি আমি বাজারে দাগ দেওয়া সেটা তো হলো, এরপর যদি আমি ধরো মনে করো ছেলেটাই দাগ দিলাম, ছেলেটা দাগ দিয়ে এবার যদি বলি যে ছেলেটা, এটা কোন কারক হবে? তাহলে দেখো ছেলেটার জায়গায় প্রশ্ন লাগাও, বাজার করছে, কে বাজার করছে? ছেলেটা। তাহলে ঠিকই ধরেছ, কে দিয়ে প্রশ্ন হবে। কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? কর্তৃকারক, কর্তৃকারক। তাহলে এভাবেই কারক নির্ণয় করতে হয়। তবে যত নির্ণয় করবে ততই শিখবে, এটা হচ্ছে ব্যাকরণ।
কিছু কিছু উদাহরণ এরকম আছে যে হয়তো প্রশ্ন লাগাতে পারছো না বা অনেক ভারী, লাইনের অর্থই বুঝতে পারছো না, ওগুলো যতই প্র্যাকটিস করবে আস্তে আস্তে সব শিখে যাবে। দেখবে ব্যাকরণ বইয়ে অনেক উদাহরণ দেওয়া থাকে বা বাংলা নোট বইয়ের শেষের দিকে অনেক উদাহরণ দেওয়া থাকে, ওই সমস্ত কিছু দেখে প্র্যাকটিস করলেই অনায়াসেই হয়ে যায়। দেখো আমি আবার দুটো উদাহরণ লিখলাম, এ কলমে লেখা যায় না, আর একটা হচ্ছে ছোট্ট একটা বাক্য পায়ে চলি। তাহলে তোমরা বলো দেখি এটা কোন কারক হবে? প্রথমে আমি বলি তোমাদেরকে, এ কলমে লেখা যায় না, হয়তো প্রশ্ন মিলাতে পারছো না, তবে দেখো কলমে লেখা যায় না মানে কলমের দ্বারা লেখা যায় না, কারণ কলম তো নিজে নিজে চলে, লেখা যায় না মানে কলমের দ্বারা লেখা যাচ্ছে না। তাহলে দ্বারা বা দিয়ে বোঝালে কোন কারক হয়? করণ কারক। দ্বারা বুঝালে বা দিয়ে বুঝালে করণ কারক হয়ে থাকে। অথবা নিচেরটা দেখো, পায়ে চলি, তাহলে কি দিয়ে চলি বা কিসের দ্বারা চলি? পায়ের দ্বারা বা পা দিয়ে চলি, মানে এখানে দ্বারা বোঝাচ্ছে। দেখো এবার হয়তো প্রশ্ন হতে পারে কি দিয়ে প্রশ্ন করলে তো হয় কর্মকারক, কিন্তু দেখো এখানে শুধু কি লেগে নেই, কি এর সঙ্গে দিয়ে আসছে, কি দিয়ে চলি, তাহলে দিয়ে বা দ্বারা বুঝালে হয় কি? করণ কারক। ঠিক আছে। এছাড়া কারক চ্যাপ্টার অনেক বড়, কর্তৃকারক, কর্মকারক, এইভাবে যে কারকের 6টা ভাগ, এই 6টা ভাগের প্রত্যেকটা ভাগের আরও অনেক ভাগ আছে, ওগুলো পরের ভিডিওতে আলোচনা করব। আগে কারক নির্ণয় বুঝে নাও। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, বেলা যে পড়ে এলো জলকে চল। দেখো এই ধরনের শব্দ পাবা, এই ধরনের লাইনও তোমরা পাবা, জলকে চল। জলকে চল মানে জলের জন্য চল, জলের জন্য চল। তাহলে জন্য বা জলের নিমিত্ত বা জলের উদ্দেশ্যে যাওয়া বুঝাল, উদ্দেশ্য জন্য নিমিত্ত বুঝালে কোন কারক হয়? খুবই সহজ, নিমিত্ত কারক। দেখো এটা উদাহরণ লিখলাম, সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাহলে এবার তোমরা অনায়াসে বলতে পারবে যে এটা অধিকরণ কারক। কেন? যেখানে সকাল একটা সময় বোঝাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো না, এটা অধিকরণ কারক হবে না। এবার বলছি কেন, দেখো যদি বলি কখন থেকে, শুধু কি কখন প্রশ্ন আসছে কি? না, কখন প্রশ্ন আসছে না, কখন থেকে লাগছে। তাহলে কখনের সঙ্গে থেকে লাগছে, তাহলে থেকে হতে চেয়ে বুঝালে কোন কারক হয় বলো তো? অপাদান কারক। তাহলে এগুলো মাথায় রাখতে হবে, ছোট ছোট জিনিস সব কিছু কিন্তু লিখে মনে থাকে না, মাথায় কিছু রাখতে হবে। অপাদান কারক। উপরে অল্প জায়গাতে একটা লাইন লিখেছি, লোকটি কলকাতায় থাকেন, দাগ দেওয়া আছে কলকাতায়। প্রশ্ন করো লোকটি কোথায় থাকেন? তাহলে কলকাতায়। এছাড়া কলকাতা হচ্ছে একটা জায়গার নাম, বা এই কোথায় যখন প্রশ্ন করছি এর সঙ্গে কোনো থেকে লাগছে না, এর জন্য অনায়াসে এটা বুঝে যাচ্ছে এটা হচ্ছে অধিকরণ কারক। এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে এবার অকারকের কয়েকটা উদাহরণ দিই তোমাদেরকে, ছোট ছোট করে কয়েকটা অকারকের উদাহরণ দিই। আচ্ছা দুটো উদাহরণ লিখলাম, গ্রামের রাস্তা খারাপ, এখানে গ্রামের নিচে দাগ দিলাম। বাড়ির সকলে ঘুরতে গেছে, বাড়ির নিচে দাগ দিলাম। এবার তোমরা হয়তো ভাববা যে এগুলো কি দিয়ে বা কিভাবে প্রশ্ন করব। তাহলে না, এটা প্রশ্ন করার দরকার নেই। আমি প্রথমে বলেছি কোনো শব্দের সঙ্গে যখন র বা এর যুক্ত থাকবে তখন সেটা কারক নির্ণয় করবে না, সেটা অকারক নির্ণয় করবে। অর্থাৎ র বা এর থাকলে সেটা হয় সম্বন্ধ পদ। দেখো গ্রাম প্লাস এর, তার জন্য হয়েছে গ্রামে, তাহলে সম্বন্ধ পদ। বাড়ি প্লাস র, বাড়ির,
তার জন্য হয়েছে এখানে সম্বন্ধ পদ। আশা করছি বুঝতে পেরেছ। আর একটাই থাকছে সম্বোধন পদ। দেখো এখানে লিখলাম বাবা এক গ্লাস জল দাও। তাহলে এখানে বাবা বলতে নিজস্ব কোনো বাবাকে না, কোনো ছেলেকে বোঝাচ্ছে, অর্থাৎ ভালোবেসে ডাকছে। তো এটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে, এটা কোনো প্রশ্ন করার দরকার নেই, ভালোবেসে ডেকে বুঝাচ্ছে, ডাকা বুঝাচ্ছে, তার জন্য এটা হবে সম্বোধন পদ। এগুলো কিন্তু কারক লিখবো না আমরা, বা অকারকও লিখবো না, ডাইরেক্ট লিখবো কি, যেরকম এগুলো লিখতে পারবো কর্তৃকারক, কর্মকারক, কিন্তু এগুলোতে কি লিখতে হবে, সম্বোধন। এটা সম্বন্ধ পদ হয়েছিল, এটা সম্বোধন পদ, এগুলো পদ লিখতে হবে। বা আমি মুখে একটা উদাহরণ বলে দিই, ওগো সুন্দরী কোথায় যাও। তাহলে ওগো সুন্দরী এটা কিন্তু ভালোবেসে ডাকা বা আহ্বান করার মতো শব্দ। তাই এখানে প্রশ্ন না করে কোনো কিছু কোনো কিছু না ভেবেই এটা করতে হবে আমাদেরকে সম্বোধন পদ। বা অনেক সময় বাড়িতে মেয়েদেরকে মা বলে সম্বোধন করা হয়, মা এই কাজটা করে দাও, তাহলে মা সম্বোধন করা হলো, তাহলে সে কি তার মা না, তাহলে এটা ভালোবেসে ডাকা বুঝাচ্ছে, তার জন্য এটা সম্বোধন পদ। এছাড়া যখন কোনো কিছুর শব্দের সঙ্গে আবারও বলছি র বা এর লেগে থাকবে, সেটা সম্বন্ধ পদ, ভালোবেসে ডাকা বুঝালে সম্বোধন পদ। আর কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কার দ্বারা, কোনো কিছুর দ্বারা দিয়ে কাজ করা বুঝালে করণকারক, জন্য, নিমিত্ত বা উদ্দেশ্য, কোনো কিছুর জন্য নিমিত্ত উদ্দেশ্য বুঝালে নিমিত্তকারক, কোনো কিছু থেকে, কোনো কিছু হতে, চেয়ে, এ সমস্ত বুঝালে অপাদানকারক। আর শেষেরটা হচ্ছে সময়, স্থান, জায়গার নাম, এগুলো বুঝালে হয় অধিকরণকারক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের কারক আলোচনা? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও। আর ভিডিও একটা লাইক করতে ভুলো না। বন্ধু বান্ধবরা যারা 2027 মাধ্যমিক দিতে চলেছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে।